আসসালামু আলাইকুম। ক্লাস 7 আমরা ইউরোপ মহাদেশ আলোচনা শুরু করেছিলাম, তাই তো? তো আগের ক্লাসে আমরা ইউরোপ মহাদেশের আয়তন, অবস্থান, ইউরোপ মহাদেশের সীমানা, এই ইউরোপ মহাদেশের দেশের সংখ্যা, বিখ্যাত কয়েকটি শহরের নাম, তারপর ইউরোপ মহাদেশ এত বেশি সমৃদ্ধ হয়েছে কিভাবে, ইউরোপ মহাদেশের সমৃদ্ধির কারণ, এই সবগুলোই আলোচনা করেছিলাম, তাই তো? আর এটাও বলেছিলাম যে ইউরোপ মহাদেশ হচ্ছে পৃথিবীর মধ্যে ষষ্ঠ বৃহত্তম মহাদেশ। তো আগের ক্লাসে আমি তোমাদেরকে এটা বলতে ভুলে গেছি, আমি আজকে তোমাদেরকে বলছি। মানে ষষ্ঠ বৃহত্তম মহাদেশ হচ্ছে ইউরোপ। তো আয়তনের বিচারে প্রথম মানে বৃহত্তম মহাদেশ হচ্ছে এশিয়া। ঠিক আছে, আমি পরপর লিখছি, তোমরা এটা লিখে নাও, তোমাদের এটা জানা দরকার। এশিয়া মহাদেশ হচ্ছে বৃহত্তম মহাদেশ। তারপর 2 নম্বর হচ্ছে আফ্রিকা মহাদেশ। আয়তনের বিচারে পরপর আমি লিখছি নামগুলো, এগুলো তোমরা লিখে নাও, ঠিক আছে? তারপর হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশ। চতুর্থ বৃহত্তম মহাদেশ হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশ। পঞ্চম বৃহত্তম হচ্ছে আন্টার্কটিকা মহাদেশ। ঠিক আছে, ষষ্ঠ বৃহত্তম হচ্ছে ইউরোপ মহাদেশ। ক্ষুদ্রতম মহাদেশ হচ্ছে, মানে সপ্তম হচ্ছে ওশিয়ানিয়া মহাদেশ। এটা পরপর নামগুলো তোমরা খাতায় লিখে নাও, ঠিক আছে? বৃহত্তম মহাদেশ হচ্ছে এশিয়া মহাদেশ, দ্বিতীয় বৃহত্তম হচ্ছে আফ্রিকা মহাদেশ, তৃতীয় বৃহত্তম মহাদেশ হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশ, চতুর্থ বৃহত্তম মহাদেশ হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশ, পঞ্চম বৃহত্তম মহাদেশ হচ্ছে আন্টার্কটিকা মহাদেশ, আর ষষ্ঠ বৃহত্তম মহাদেশ হচ্ছে ইউরোপ মহাদেশ, আর ক্ষুদ্রতম মহাদেশ হচ্ছে ওশিয়ানিয়া মহাদেশ। ঠিক আছে, তো এই 7টা মহাদেশের নাম তোমরা লিখে নাও, এইভাবেই লিখবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো আজকে দেখো আমরা ইউরোপ মহাদেশের প্রাকৃতিক বৈচিত্র্য সম্পর্কে আলোচনা করব। তো ইউরোপ মহাদেশ দেখো একটা ছোট মহাদেশ, ক্ষুদ্র মহাদেশ হওয়া সত্ত্বেও এই মহাদেশটি প্রাকৃতিকভাবে খুবই বৈচিত্র্যপূর্ণ, মানে প্রাকৃতিক বৈচিত্র্যে ভরা হচ্ছে এই মহাদেশ। দেখো ইউরোপ মহাদেশের দক্ষিণ দিকে রয়েছে ভূমধ্যসাগর, ভূমধ্যসাগরের উপকূল অঞ্চল রয়েছে, আর উত্তর দিকে রয়েছে উত্তর সাগরের তীরভূমি, তাই তো? এবং ইউরোপ মহাদেশের পূর্ব দিকে রয়েছে ইউরাল পর্বত এবং পশ্চিম দিকে রয়েছে আটলান্টিক মহাসাগরের উপকূল অঞ্চল। তো ইউরোপ মহাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রকমের পরিবেশ বিরাজ করে। যেমন দেখো ইউরোপের কোথাও তুষারে ঢাকা পর্বত রয়েছে, কোথাও আবার রয়েছে বিস্তৃত সমভূমি অঞ্চল রয়েছে, কোথাও আবার গভীর পাইন বনের অরণ্য রয়েছে ইউরোপ মহাদেশে, আবার কোথাও রয়েছে সমভূমি অঞ্চল। ঠিক আছে, এর মাঝে উঁচু নিচু মালভূমিও রয়েছে আর পর্বতময় অঞ্চলও রয়েছে। তো সেগুলি আজকে আমরা জানবো যে ইউরোপ মহাদেশে কোন দিকটা উচ্চভূমি, কোন দিকটা সমভূমি, কোন দিকে রয়েছে মালভূমি আর কোন দিকে রয়েছে পার্বত্যভূমি। ঠিক আছে, তো ভূপ্রাকৃতিক দিক থেকে ইউরোপ মহাদেশকে 4 ভাগে ভাগ করা হয়। ঠিক আছে, তো সেগুলো হচ্ছে, প্রথম হচ্ছে উত্তর পশ্চিমের উচ্চভূমি, তারপর দ্বিতীয় হচ্ছে উত্তর ও মধ্যভাগের সমভূমি অঞ্চল, আর মধ্যভাগের বিচ্ছিন্ন মালভূমি অঞ্চল, আর দক্ষিণের পার্বত্যভূমি। ঠিক আছে, তো এগুলো আমি তোমাদের বোর্ডে লিখছি, তাহলে দেখো তোমরা বুঝতে পারবে। উত্তর পশ্চিমে উচ্চভূমি, এগুলো তোমরা লিখে নেবে। হ্যাঁ, তো
2 নাম্বার হচ্ছে উত্তর ও মধ্যভাগের সমভূমি। ফার্স্টে হচ্ছে উত্তর পশ্চিমের উচ্চভূমি, 2 নাম্বার হচ্ছে উত্তর ও মধ্যভাগের সমভূমি অঞ্চল, 3 নাম্বার হচ্ছে মধ্যভাগের বিচ্ছিন্ন মালভূমি আর দক্ষিণের পার্বত্য ভূমি। মধ্যভাগের বিচ্ছিন্ন মালভূমি আর 4 নাম্বার হচ্ছে দক্ষিণের পার্বত্য ভূমি। ঠিক আছে, এই 4 ভাগে ভাগ করা হচ্ছে। তো আমি তোমাদের, আমার কাছে তো বড় মানচিত্র নেই, তো তোমাদের টেক্সট বই যে মানচিত্রটা রয়েছে সেটাই আমি তোমাদেরকে দেখাবো। তোমরা টেক্সট বইটা দেখে দেখে আমি যেরকম বলবো সেই অনুযায়ী তোমার টেক্সট বইটা দেখবে, তাহলে বুঝতে পারবে। ঠিক আছে, দেখো তোমাদের মানচিত্রটা দেখলে বুঝতে পারবে। এটা হচ্ছে তোমাদের ইউরোপের মানচিত্র। ঠিক আছে, ইউরোপের মানচিত্রের এদিকে রয়েছে দেখো এশিয়া মহাদেশ, এখানে রয়েছে আফ্রিকা মহাদেশ, এটা হচ্ছে আটলান্টিক মহাসাগর, এখানে রয়েছে কুমেরু মহাসাগর। ঠিক আছে, তো এই মানচিত্রটা দেখলে বুঝতে পারবে। এখানেও রয়েছে এশিয়া মহাদেশ। তো এর উত্তর পশ্চিম দিকে রয়েছে উচ্চভূমি। উত্তর পশ্চিম কোনটা? এই অঞ্চলটা হচ্ছে উত্তর পশ্চিমের উচ্চভূমি। ঠিক আছে, এখানে রয়েছে স্ক্যান্ডিনেভিয়া পর্বতমালা আর রয়েছে কেউলিন পর্বতমালা। ঠিক আছে, এখানে রয়েছে স্ক্যান্ডিনেভিয়া পর্বতমালা আর কেউলিন পর্বতমালা। তারপর রয়েছে উত্তর ও মধ্যভাগের সমভূমি অঞ্চল। এরপরে এই অঞ্চলটা যেটা, এই অঞ্চলটা রয়েছে উত্তর এবং মধ্যভাগের বিরাট সমভূমি অঞ্চল। ঠিক আছে, এই যে অঞ্চলটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সমভূমি অঞ্চল। এরপর রয়েছে দেখো মধ্যভাগের বিচ্ছিন্ন মালভূমি। এই অঞ্চলটা হচ্ছে মধ্যভাগের বিচ্ছিন্ন মালভূমি অঞ্চল। বিচ্ছিন্ন এই জন্য বলা হচ্ছে, এখানে দেখো বেশ কিছু নদী প্রবাহিত হয়েছে, তার জন্য মালভূমি অঞ্চলটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, নদী হ্রদ সৃষ্টি হয়েছে, তো সেই জন্য হচ্ছে এটা বিচ্ছিন্ন মালভূমি অঞ্চল। আর দক্ষিণে রয়েছে দক্ষিণের পার্বত্য ভূমি। এই অঞ্চলটা দেখতে পাচ্ছ, এই অঞ্চলটা পুরোটা হচ্ছে দক্ষিণের পার্বত্য ভূমি। এই দক্ষিণে রয়েছে দেখো আল্পস পর্বতমালা। ঠিক আছে, আল্পস পর্বতমালা থেকে বিভিন্ন দিকে বিভিন্ন পর্বত শ্রেণী বেরিয়ে গেছে, শিরার মতো বিভিন্ন দিকে পর্বত শ্রেণীগুলো প্রসারিত হয়েছে। যেমন দেখো এখানে রয়েছে দেখো পিরেনিজ পর্বতমালা, তারপর রয়েছে দেখো সিয়েরা নেভেদা, এখানে রয়েছে সিয়েরা নেভেদা, তারপর ক্যান্টাব্রিয়ান রয়েছে, ক্যান্টাব্রিয়ান পর্বতমালা যেটা স্পেনে রয়েছে, তারপর রয়েছে অ্যাপেনাইন, এখানে রয়েছে অ্যাপেনাইন পর্বতমালা, তারপর রয়েছে ডিনারিক আল্পস, এটা হচ্ছে ডিনারিক আল্পস পর্বতমালা। তোমরা মানচিত্রটা যদি বইটা দেখো, বইটা খুলে দেখো তাহলে বুঝতে পারবে। এখানে রয়েছে ডিনারিক আল্পস পর্বতমালা। তারপর রয়েছে পিন্ডাস যেটা গ্রিসে অবস্থিত, রোডো পর্বতমালা রয়েছে, বলকান, ককেশাস, বোহেমিয়া পর্বত শ্রেণী, সবগুলোই এই আল্পস পর্বতমালা থেকেই বেরিয়েছে। ঠিক আছে, আর এখানে ককেশাস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে এলব্রুজ, এটা তোমরা খাতায় লিখে নাও। ককেশাস পর্বতের এলব্রুজ হচ্ছে সর্বোচ্চ শৃঙ্গ, যেটা ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ। ঠিক আছে, ককেশাস পর্বতের এলব্রুজ হচ্ছে ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ। তো এটা হলো প্রাকৃতিক পরিবেশ, মানে ভৌগোলিক পরিবেশ আর কি। তো এর সঙ্গে নদ নদীও বেশ কিছু প্রবাহিত হয়েছে। তো নদ নদীর মানচিত্রটা তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা একটু দেখে নাও। তো বহু নদী, ইউরোপ মহাদেশের মধ্য দিয়ে বহু নদী এবং হ্রদ রয়েছে, বহু নদী প্রবাহিত হয়েছে। এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রোন, পো, দানিউব, এগুলো।
তারপর দেখো সিন, রাইন, এলব এইসব নদীগুলো আল্পস পর্বতমালা রয়েছে, এর উত্তরের মালভূমি অঞ্চলকে বিভিন্ন ভাগে ভাগ করেছে। বিভিন্ন ভাগে ভাগ করে উত্তরে যে বিশাল সমভূমি অঞ্চল রয়েছে সেই সমভূমি অঞ্চলে প্রবেশ করেছে। ঠিক আছে, দেখো নদ নদীর আমি ছবিটা দেখাচ্ছি, মানচিত্রটা, তাহলে তোমরা দেখলে বুঝতে পারবে। আচ্ছা, এই যে বললাম আমি যে আল্পস পর্বতমালা থেকে বিভিন্ন পর্বত শ্রেণী বিভিন্ন দিকে প্রবাহিত হয়েছে। তো যেখান থেকে পর্বত শ্রেণীগুলো প্রসারিত হয়, যেখান থেকে বেরিয়ে আসে, সেগুলোকে কি বলে বলো তো? সেগুলোকে বলা হয় পর্বত গ্রন্থি। এটা তোমরা লিখে নাও খাতায়। যেখান থেকে পর্বত শ্রেণী, একাধিক পর্বত শ্রেণী প্রসারিত হয় সেগুলোকে বলা হয় পর্বত গ্রন্থি। ঠিক আছে, তো এই দেখো এটা হচ্ছে তোমাদের ইউরোপ মহাদেশের নদ নদী এবং হ্রদ। তো এই নদ নদীর নামগুলোই আমরা জানবো এবার। দেখো ইউরোপ মহাদেশে ল্যাডোগা বলে একটা হ্রদ রয়েছে, যেটি ইউরোপের বৃহত্তম হ্রদ। এই হ্রদটি হিমবাহ গলে গিয়ে ভূমিধসের ফলে সৃষ্টি হয়েছে। ল্যাডোগা হ্রদের ল্যাডোগা হ্রদটা হচ্ছে ইউরোপ মহাদেশের বৃহত্তম হ্রদ। তো ল্যাডোগা হ্রদটা এখানে রয়েছে, দেখো তোমরা দেখতে পাচ্ছ, এই হ্রদটা হচ্ছে ল্যাডোগা হ্রদ। ঠিক আছে, এরপর দেখো এখানে দুটি উচ্চভূমি রয়েছে, একটা হচ্ছে আল্পস পার্বত্য অঞ্চল আর একটা হচ্ছে ভলডাই পাহাড়ি অঞ্চল। তো এই ইউরোপ মহাদেশের নদ নদীগুলো আল্পস পার্বত্য অঞ্চল থেকে এবং ভলডাই পাহাড়ি অঞ্চল থেকে সৃষ্টি হয়েছে। উৎস হচ্ছে আল্পস পর্বতমালা এবং ভলডাই পাহাড়। আর সেই নদীগুলো কোথায় কোথায় মিশেছে বা মোহনা, সেগুলো আমি একটু বলবো। দেখো এইখানেই রয়েছে আল্পস পর্বতমালা। তো এখানে তো আল্পস পর্বতমালা থেকে যে যে নদীগুলো সৃষ্টি হয়েছে সেগুলো হচ্ছে দেখো সিন, রাইন, এলব, তারপর ভিস্টুলা, রোন, পো, দানিউব, এগুলো। তো এই নদীর নামগুলো তোমরা লিখে নাও যেগুলো আল্পস পর্বতমালা থেকে সৃষ্টি হয়েছে। সিন, রাইন, এলব, ভিস্টুলা, রোন, পো এবং দানিউব। তো আল্পস পর্বতমালা থেকে এখানে সিন নদীটা আল্পস পর্বতমালা থেকে সৃষ্টি হয়েছে। এখানে রয়েছে দেখো সোন বলে লেখা রয়েছে। ঠিক আছে, আল্পস পর্বতমালা থেকে সৃষ্টি হয়ে এটি ইংলিশ চ্যানেলে, এখানে দেখো লেখা রয়েছে ইংলিশ চ্যানেলে গিয়ে মিশেছে। তারপর আরেকটা নদী হচ্ছে রাইন। রাইন নদীটা এখানেই দেখো রয়েছে, এখানে দেখো লেখা রয়েছে রাইন নদীটা, তোমরা বইটা খুলে বুঝতে পারবে। এটা হচ্ছে রাইন নদী। রাইন নদীটিও আল্পস পর্বতমালা থেকে সৃষ্টি হয়েছে।